আসসালামু আলাইকুম। আমরা আণবিক অরবিটাল তত্ত্ব সম্পর্কে আজকে জানব। তো দেখেন, আণবিক অরবিটাল তত্ত্ব এমন একটা টপিক যা কিনা হচ্ছে আমরা যারা রসায়ন নিয়ে পড়ি, এটা আমাদের প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত আমাদের এই আণবিক অরবিটাল তত্ত্ব সম্পর্কে জানতে হয়। এবং দেখেন, আমি এই আণবিক অরবিটাল তত্ত্ব, এই যে আমাদের যে টপিকটা, এই টপিকটা এমন কোনো স্টুডেন্ট নাই, মানে বেশিরভাগ স্টুডেন্টগুলোই যারা রসায়ন নিয়ে পড়ে বা যাদের নন মেজর রসায়নগুলো আছে, তারা এই আণবিক অরবিটাল তত্ত্ব যে একটা যে সমস্যা থাকে এই টপিক নিয়ে, এই সমস্যাটা প্রায় সবাই ফেস করে। এবং আমি প্রায় শুনি যে আণবিক অরবিটাল তত্ত্ব নাকি খুব জটিল। এখন দেখেন, এটা আমি যখন অনার্স প্রথম বর্ষে ছিলাম তখন এই সমস্যাটা আমিও ফেস করেছিলাম যে আণবিক অরবিটাল তত্ত্ব একটা আমাদের জন্য নতুন টপিক এসে পড়েছিল। তাহলে এখান থেকে দেখেন, আণবিক অরবিটাল তত্ত্ব আমি আজকের এই লেকচারের মধ্য দিয়ে আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। এখন দেখেন, এই যে আণবিক অরবিটাল তত্ত্ব রিলেটেড যে প্রশ্নগুলো হয় সেগুলো সাধারণত অনার্স প্রথম বর্ষে যে প্রশ্নগুলো হয় সেটা দেখাইতে বলে যে অক্সিজেন অণু ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক, নাইট্রোজেন অণু ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক, এবং হিলিয়াম ওর মানে দ্বিআণবিক কিনা, হাইড্রোজেন দ্বিআণবিক কিনা, এই প্রশ্নগুলো সাধারণত আণবিক অরবিটাল তত্ত্ব থেকে আসে। কিন্তু আমরা আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব, এই আণবিক অরবিটাল তত্ত্ব রিলেটেড যে আজকে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের কার্বনিল যে লিগ্যান্ড আছে বা কার্বনিল যে যৌগ যে গঠিত হয়, বা কার্বন মনোঅক্সাইড আপনারা বলতে পারেন, এবং নাইট্রোসিল যে যৌগগুলো আছে, এবং নাইট্রোসোনিয়াম, এই নাইট্রোসোনিয়াম মানে এই আয়ন। তাহলে এইখানে দেখেন, আমরা এই তিনটা যৌগের উপর ভিত্তি করেই আমরা আজকে আণবিক অরবিটাল তত্ত্ব রিলেটেড যতগুলো আলোচনা আছে এই আলোচনাগুলো কভার করব। এবং দেখেন, এই আণবিক অরবিটাল তত্ত্ব আমরা ডায়াগ্রাম পর্যন্ত অঙ্কন করব আমরা এই তিনটা যৌগের ক্ষেত্রে। একটা হচ্ছে কার্বনিল, নাইট্রোসিল আর নাইট্রোসোনিয়াম। এই তিনটা যৌগের ক্ষেত্রে আমরা আজকে আণবিক অরবিটাল তত্ত্ব বা মলিকিউলার অরবিটাল থিওরি, আমরা যারা এটাকে আমরা সংক্ষেপে এমওটি নিয়েই বেশি জানি, যে এটাকে সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করা হয়, এমওটি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি দেখেন, প্রথমে আমরা এই যে নাইট্রোসিল, যে এই নাইট্রোসিলের ক্ষেত্রে আমরা কিভাবে আণবিক অরবিটাল তত্ত্বটি আলোচনা করব এই বিষয়ে হচ্ছে আমরা প্রথমে দেখব। তাহলে আমরা প্রথমে আলোচনা শুরু করার জন্য এই যে নাইট্রোসিল যে যৌগটি আছে আমাদের, এটাকে আমরা কিভাবে গঠিত হয় এটা যদি আপনাদেরকে একটু বলি, যে এখানে নাইট্রোজেন এবং অক্সিজেন পরমাণুর সমন্বয়ে আমাদের নাইট্রোসিল অণু গঠিত হয়। এখন দেখেন, এইখানে নাইট্রোজেন এবং অক্সিজেন, নাইট্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে হচ্ছে আমাদের কি গঠিত হয়, নাইট্রোসিল অণু গঠিত হয়। এখন দেখেন, নাইট্রোজেন একটা পরমাণু এবং অক্সিজেন অন্য আরেকটি পরমাণু। তাহলে আমরা জানি যে এখন আমাদের যদি দেখি যে নাইট্রোজেন একটা পরমাণু, অক্সিজেন অন্য ভিন্ন আরেকটা পরমাণু, তাহলে এইখানে আমরা যদি প্রথমে নাইট্রোজেন পরমাণুর যদি ইলেকট্রন বিন্যাসটা দেখি, তাহলে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস ক্ষেত্রে আমরা জানি যে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের কি 7। তাহলে আমরা যদি এর ইলেকট্রন বিন্যাসটা করি 1s2 2s2 আর হচ্ছে আমাদের 2px 2py আর হচ্ছে আমাদের 2pz, এটা হচ্ছে কি আমাদের নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস। অনুরূপভাবে আমরা যদি অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে 1s2 2s2 2p এক্স স্কোয়ার হবে এখানে, 2py1 আর 2p হচ্ছে z1। তাহলে দেখেন, তাহলে অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস এটা, নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস এটা। তাহলে দেখেন, এইখানে অক্সিজেন পরমাণুতে কয়টি ইলেকট্রন আছে, মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 7টি। নাইট্রোজেন পরমাণুতে মোট ইলেকট্রন সংখ্যা কতটি, আমাদের 7টি, এবং অক্সিজেন পরমাণুতে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 8টি। তাহলে আমরা যদি এটাকে মোট করি, তাহলে আমরা এই যে নাইট্রোজেন এবং অক্সিজেন পরমাণু সমন্বয়ে যে আমাদের নাইট্রোসিল অণুটি গঠিত হয়, এই নাইট্রোসিল অণুতে মোট ইলেকট্রন সংখ্যা কতটি হবে, তাহলে এই নাইট্রোসিল অণুতে মোট ইলেকট্রন
সংখ্যা হচ্ছে আমাদের কতটি হচ্ছে, তাহলে দেখেন যে আমাদের 15টি ইলেকট্রন হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের কতটি ইলেকট্রন হচ্ছে, নাইট্রোসিল অণুতে আমাদের 15টি ইলেকট্রন আছে। এখন কথা হচ্ছে আমি এগুলো কেন করতেছি, একটু পরে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন। তাহলে দেখেন এই যখন নাইট্রোজেন আর অক্সিজেন পরমাণু হিসেবে থাকতো, তাহলে আমরা জানি যে কোনো একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাসকে আমরা এইভাবে হচ্ছে কি প্রকাশ করতে পারি। এটা হচ্ছে আমাদের একটা সাধারণ বিষয়। এখন আমরা আজকে কিন্তু এই সাধারণ ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব না, আমরা আজকে আলোচনা করতেছি আণবিক অরবিটাল তত্ত্ব বা মলিকুলার অরবিটাল থিওরি বা এমওটি। তাহলে দেখেন এইখানে আমরা এইভাবে ইলেকট্রন বিন্যাসগুলো করলে কিন্তু আমাদের হবে না, আমাদেরকে এমওটি অনুসারে আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো দেখাইতে হবে। তাহলে দেখেন একটা নাইট্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু যখন একত্রিত হয়ে অণু গঠন করে, সেক্ষেত্রে এদের মধ্যে কি হয় আসলে, এক্ষেত্রে আমাদের এই যে এদের ক্ষেত্রে আমাদের দুই ধরনের হচ্ছে আমরা বন্ধন দেখতে পাই। দুই ধরনের আমরা কি দেখতে পাই, বন্ধন দেখতে পাই। একটা হচ্ছে আমাদের বন্ধন আণবিক অরবিটাল এবং আরেকটা হচ্ছে আমাদের বন্ধন বিরোধী আণবিক অরবিটাল। তাহলে এখন দেখি যে বন্ধন আণবিক অরবিটাল কি বিষয় আর একটা হচ্ছে বন্ধন বিরোধী আণবিক অরবিটাল কি বিষয়। তাহলে এই বন্ধন আণবিক অরবিটালগুলোকে আমরা NB দ্বারা প্রকাশ করি। NB তে হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল, আর আণবিক এন্টি বন্ডিং আণবিক অরবিটালগুলোকে NA দ্বারা প্রকাশ করা হয়। এখানে N দ্বারা বোঝাচ্ছে যে এন্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এখন দেখেন এই যে বন্ধন বিরোধী বন্ধন আণবিক অরবিটাল এবং বন্ধন বিরোধী আণবিক অরবিটাল, এই বিষয়গুলো যদি আপনাদেরকে একটু আমি বলি, সেটা হচ্ছে দেখেন এই নাইট্রোজেন পরমাণু যখন এই স্বাভাবিক অবস্থায় এই ইলেকট্রন বিন্যাসটা আমরা পাই, কিন্তু নাইট্রোজেন এবং অক্সিজেন যখন অণু গঠন করে, তখন এই স্বাভাবিক অবস্থার ইলেকট্রনের থেকে কিছু কিছু ইলেকট্রন নিম্ন শক্তির স্তরে প্রবেশ করে। তাহলে যারা হচ্ছে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে ওগুলোকে আমরা বলবো বন্ডিং আণবিক অরবিটাল, এবং কিছু কিছু ইলেকট্রন আছে যে শক্তি গ্রহণ করে উচ্চ শক্তির স্তরে গমন করে, তাদেরকে আমরা বলবো এন্টি বন্ডিং আণবিক অরবিটাল। তাহলে এই বন্ডিং আণবিক অরবিটাল এবং এন্টি বন্ডিং আণবিক অরবিটাল সম্পর্কে আমরা জানলাম। এখন এই বন্ডিং আর এন্টি বন্ডিং আণবিক অরবিটাল গুলো থেকে আমরা হচ্ছে কোনো একটা যৌগের বন্ধন ক্রম নির্ণয় করতে পারি, বন্ধন ক্রম। তাহলে দেখেন এই বন্ধন ক্রম হচ্ছে আমাদের কি বিষয়, দেখেন এইখানে নাইট্রোসিল যে অণুটি আছে, এই নাইট্রোসিল অণুতে কয় ধরনের বন্ধন বিদ্যমান, মানে আমরা জানি যে সিগমা বন্ধন, পাই বন্ধন, এই ধরনের কয় ধরনের বন্ধন বিদ্যমান, এই বিষয় সম্পর্কে আমরা ধারণা পাই বন্ধন ক্রম থেকে। তাহলে বন্ধন ক্রম নির্ণয় করার একটি সূত্র আছে, সেই সূত্রটির নাম হচ্ছে সেটা আমরা যদি এটাকে দেখাই এভাবে যে NB - NA, মানে বন্ডিং আণবিক অরবিটাল থেকে যদি আমরা এন্টি বন্ডিং আণবিক অরবিটালগুলোকে বাদ দেই এবং তাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে আমাদের বন্ধন ক্রম। তাহলে সে ধরেন আমরা যদি এখান থেকে এটাকে ক্যালকুলেশন করে যদি 1 পাই, তাহলে আমরা বলবো যে আমাদের এই যে নাইট্রোসিল যে যৌগটি আছে, নাইট্রোসিল যৌগটিতে আমাদের একটা বন্ধন বিদ্যমান। যদি 2 পাই এখানে আমরা, তাহলে বলবো 2টা বন্ধন বিদ্যমান। যদি 3 পাই তাহলে আমরা বলবো এখানে হচ্ছে কি 3টা বন্ধন বিদ্যমান। তাহলে আমরা এগুলো এই বন্ধন ক্রম দেখলাম। এখন দেখেন আমাদের এই যে নাইট্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু যে সাধারণ যে ইলেকট্রন বিন্যাসগুলো আছে, এগুলো যখন এমওটি অনুসারে আমাদের আণবিক অরবিটালগুলোকে আমরা সাজাবো, মানে এমওটি অনুসারে আমরা সাজাবো, সেক্ষেত্রে কিভাবে আমরা সাজাবো, সেক্ষেত্রে দেখেন এই যে এস যে অরবিটালগুলো আছে, এই যে এস অরবিটাল, এই এস অরবিটালগুলোকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় এমওটি অনুসারে। আমি এখন এগুলোকে প্রকাশ করতেছি যে এই যে এস অরবিটালগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়, সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সিগমা 1s, এস অরবিটালগুলোকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এইখানে দেখেন
এই নাইট্রোজেন পরমাণুর একটা 1s আর অক্সিজেন পরমাণুর আরেকটা কি থাকবে 1s থাকবে, দুইটা 1s। এখন কথা হচ্ছে এইখানে একটা বিষয় যে এই একটা 1s হচ্ছে আমাদের কোথায় যাবে, বন্ডিং আণবিক অরবিটালে যাবে, মানে নিম্ন শক্তি স্তরে যাবে। আচ্ছা, এইটাকে যদি আমি একটু বলি আগে, প্রথমে যদি এই যে বন্ডিং আর এন্টি বন্ডিং এর যে বিষয়টা, আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা এই নাইট্রোসিল যৌগের ক্ষেত্রে আমরা এটাকে হিসাব করব। সেক্ষেত্রে দেখেন আমাদের এইটা হচ্ছে ধরেন আমাদের নাইট্রোজেন পরমাণুটি আমাদের এইখানে অবস্থান করতেছে, আমাদের নাইট্রোজেন পরমাণু, এবং এই দিকে অবস্থান করতেছে আমাদের অক্সিজেন পরমাণু, এবং মাঝখানে যেটা অবস্থান করতেছে মাঝখানে হচ্ছে আমাদের নাইট্রোসিল অণু। এটা হচ্ছে নাইট্রোজেন পরমাণু, এইদিকে হচ্ছে অক্সিজেন পরমাণু, এবং মাঝখানে থাকতেছে আমাদের কি নাইট্রোসিল অণু। তাহলে দুই দিকে পরমাণু, আবার মাঝখানে হচ্ছে কি আমাদের নাইট্রোসিল অণু। তাহলে দেখেন এইখানে নাইট্রোজেন পরমাণুতে, এখানে নাইট্রোজেন পরমাণুতে কি আছে আমাদের, এই নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটাকে আমরা যদি এভাবে দেখাই যে এইটা হচ্ছে আমাদের 1s অরবিটাল, এটা হচ্ছে কি অক্সিজেন পরমাণুর 1s অরবিটাল। এবার দেখেন এইখানে কি হয় যে আমরা কি বললাম, যখন নাইট্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু পরমাণু হিসেবে থাকে তখন তো তাদের ইলেকট্রন বিন্যাস সাধারণভাবে এইভাবে আমরা দেখি, কিন্তু যখন এরা অণু গঠন করতে চায় তখন কি হয়, এদের যে শক্তি স্তরটা আছে এই শক্তি স্তরের থেকে কম শক্তি স্তর বিশিষ্ট একটা অরবিটালে এসে প্রবেশ করে। এটাকে আমরা নাম দেই যে কম শক্তি স্তর যেটা আছে সেটাকে আমরা নাম দেব সিগমা 1s। আর কিছু কিছু অরবিটাল আছে সেগুলো হচ্ছে কি বেশি শক্তি সম্পূর্ণ স্তরে প্রবেশ করে, এই যে এইটা হচ্ছে কি আমাদের বেশি শক্তি সম্পূর্ণ স্তর, এটা হচ্ছে কি আমাদের কম। তাহলে এই যে আমাদের শক্তির লেভেলটা যদি আপনি দেখেন, এই যে এইখান থেকে দেখেন আমি এর নিচে হচ্ছে কি 1s কে রাখছি, মানে এটা হচ্ছে আমাদের বন্ডিং আণবিক অরবিটাল, আর এটা হচ্ছে আমাদের এন্টি বন্ডিং আণবিক অরবিটাল। এন্টি বন্ডিং আণবিক অরবিটাল গুলোকে স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, মানে এগুলো কি আছে উত্তেজিত অবস্থায় থাকে। তাহলে এদের মধ্যে একটা কি হয় আমাদের বন্ধন ক্রিয়েট হয়, এদের মধ্যে একটা কি হবে আমাদের বন্ধন ক্রিয়েট হবে। তাহলে দেখেন এইভাবে একটা কি হয় আমাদের বন্ধন ক্রিয়েট হয়। তাহলে এটা গেল কি 1s এর ক্ষেত্রে এভাবে গেল। তাহলে অনুরূপভাবে আমরা এটাকে কি হিসাবে আবার দেখতে পারি যে 2s অরবিটাল গুলো কি হবে, এখানে দেখেন 2s অরবিটাল গুলো হচ্ছে কি আমাদের আছে। তাহলে দেখেন 2s অরবিটাল গুলো হচ্ছে কি আমাদের সেম থাকবে, এইখানে থাকছে আমাদের কি 2s, এইখানে হচ্ছে কি আমাদের অক্সিজেন পরমাণুর 2s। তাহলে এরা কি করবে, একটা হচ্ছে কি আমাদের সিগমা সিগমা 2s, আর একটা আমাদের তৈরি করবে হচ্ছে আমাদের সিগমা স্টার 2s। তাহলে এদের মধ্যেও কি হবে, একটা হচ্ছে আমাদের বন্ধন ক্রিয়েট হবে, এদের মধ্যে হচ্ছে কি আমাদের একটা বন্ধন ক্রিয়েট হবে। এখন এর পরবর্তীতে আমরা দেখব যে এই যে যৌগটি আছে, তাহলে আমরা এখন আমাদের কি যে এই পি অরবিটালগুলোকে আমরা কিভাবে ডায়াগ্রামে অবস্থান দিব। তাহলে এর পরে উপরের দিকে হবে আমাদের পি অরবিটালগুলো, তাহলে উপরের দিকে আমাদের এখানে যেহেতু জায়গা নেই তার কারণে আমি এইটাকে পি অরবিটালগুলোকে, এই যে নাইট্রোজেন পরমাণুর পি অরবিটালগুলোকে আমি এখানে দেখাচ্ছি নাইট্রোজেন, এখানে হচ্ছে আমাদের নাইট্রোসিল, আর এখানে হচ্ছে কি আমাদের অক্সিজেন পরমাণু। তাহলে এইখানে আমাদের নাইট্রোজেন পরমাণুর পি অরবিটালগুলোকে আমরা জানি যে পি অরবিটাল হচ্ছে কি 3টা থাকে, এবং অক্সিজেন পরমাণুর পি অরবিটালগুলো হচ্ছে কি 3টা, সেটা হচ্ছে কি 2px 2py এবং 2pz হিসেবে থাকে। তাহলে এটা হচ্ছে কি আমাদের 2p অরবিটাল, এটা হচ্ছে কি আমাদের 2p অরবিটাল। এখন আমাদের এইখানে দেখার বিষয় যে এইখানে যে আমাদের কি আছে, একটা হচ্ছে 2px, আর একটা হচ্ছে কি 2py, আর একটা হচ্ছে কি 2pz। পি অরবিটালের মধ্যে 3টে সেট, একটা হচ্ছে 2px 2py 2pz। অনুরূপভাবে এখানেও থাকবে হচ্ছে আমাদের 2py 2px 2py, আর হচ্ছে কি আমাদের 2pz। এখন দেখেন এইখানে যেমনভাবে সাধারণভাবে এখানে বিন্যস্ত হয়ে গেছিল একটা থাকার কারণে 1s অরবিটালে কি করতেছিল আমাদের একটা করেছিল, একটা 1s অরবিটাল একটা।
তাহলে যার কারণে এগুলোকে সাধারণভাবে এইভাবে বিন্যস্ত হয়ে গেছে। কিন্তু পি অরবিটাল এখানে 3টা থাকায় এগুলো কিভাবে বিন্যস্ত হবে সেটা হচ্ছে দেখার বিষয়। এইটা দেখানোর জন্য এইখানকার যে এক্স যে অরবিটালগুলো আছে, এই এক্স অরবিটাল, এই যে 2px আর 2px, এগুলোর মধ্যে কি হয়, কিছুটা হচ্ছে 2px, একটা হচ্ছে আমাদের এন্টি বন্ডিং আণবিক অরবিটাল, সরি একটা হচ্ছে কি বন্ডিং আণবিক অরবিটালে প্রবেশ করে, এবং এক্স অরবিটালগুলোকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এক্স অরবিটালগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়? সিগমা, সিগমা 2px। তাহলে এর হচ্ছে কি বন্ধন বিরোধী থাকবে একটা, যেমন এখানে 1s এর একটা কি ছিল, বন্ধনী আণবিক অরবিটাল ছিল, এবং একটা কি ছিল আমাদের বন্ধন বিরোধী আণবিক অরবিটাল ছিল। তাহলে দেখেন এই বন্ধনী আণবিক অরবিটাল এবং বন্ধন বিরোধী আণবিক অরবিটাল, এগুলোকে আমরা যদি সংক্ষেপে নাম দেই, সেক্ষেপে নাম দিতে পারি আমাদের BMO, BMO মানে হচ্ছে কি বন্ডিং মলিকুলার অরবিটাল, আর এটা হচ্ছে আমাদের এতে হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। তাহলে MAO আর BMO দ্বারা হচ্ছে আমরা কি বোঝাচ্ছি, যে বন্ধন আণবিক অরবিটাল এবং অ্যান্টি বন্ডিং, সরি এখানে হবে আমাদের ABMO মানে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। তাহলে দেখেন এইখানে আমাদের বন্ধন মলিকুলার অরবিটাল যেমন গঠিত হয়েছে, তাহলে একটা কি হবে আমাদের বন্ধন বিরোধী মলিকুলার অরবিটালও তৈরি হবে। তাহলে এইখানকার যে শক্তি, এইখানকার হচ্ছে এইখানটা এই বন্ধন বিরোধী আণবিক অরবিটালগুলোকে আমরা 2px, এটাকে আমরা স্টার দিয়ে প্রকাশ করব। বন্ধন বিরোধী আণবিক অরবিটালগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়? এই স্টার দ্বারা, মানে উত্তেজিত অবস্থায় থাকে এরা। এই যে স্বাভাবিক যে অরবিটালগুলো আছে, পি অরবিটালে যে স্বাভাবিক ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামে হচ্ছে কি আমাদের উপরের দিকে থাকে। এখন এদের মধ্যে কি হবে, এদের মধ্যে হচ্ছে আমাদের একটা বন্ধন ক্রিয়েট হবে, এদের মধ্যে কি হচ্ছে আমাদের একটা বন্ধন ক্রিয়েট হবে। এই যে আমাদের এদের মধ্যে একটা কি হলো, আমাদের বন্ধন ক্রিয়েট হলো। তাহলে এখন আছে আমাদের কি 2py আর 2pz। তাহলে এইখানে দেখেন আমরা একটাকে দিব হচ্ছে কি 2py তে দিব, এই যে একটা হচ্ছে কি আমাদের 2py আর একটা হচ্ছে কি 2pz। তাহলে এই py বা pz এগুলোকে বলা হচ্ছে আমাদের পাই, এগুলোকে আমাদের কি হচ্ছে পাই 2p। পাই 2p গুলোর মধ্যে কি থাকে, একটা হচ্ছে x, একটা হচ্ছে y। পাই 2p x, একটা হচ্ছে পাই 2px আর একটা হচ্ছে কি পাই 2py। এবং এদের যে অ্যান্টি বন্ডিং যে অরবিটালগুলো হবে, সেগুলোকে আমরা প্রকাশ করব যে পাই স্টার 2p, পাই স্টার 2p দ্বারা আমরা প্রকাশ করব। এখন দেখেন এইখানটায় আমাদের যে বিষয়টা হচ্ছে কি লক্ষ্য রাখতে হবে, যে এগুলোর মধ্যেও কি হচ্ছে আমাদের বন্ধন ক্রিয়েট হয়। তাহলে এখানে দেখেন আমাদের পাই 2py এবং পাই 2pz এর হচ্ছে কি শক্তিগুলো সমান, আর সিগমা 2px এর শক্তি হচ্ছে কি এই পাই 2px এর থেকে কম। আর যদি অ্যান্টি বন্ডিং এর ক্ষেত্রে বলি, অ্যান্টি বন্ডিং এর ক্ষেত্রে 2px এর শক্তি বেশি, এবং পাই 2py এবং পাই 2pz এর থেকে শক্তি কার বেশি হবে, সিগমা 2px এর শক্তি বেশি হবে, কারণ এটা উপরের দিকে আছে। এরকম ভাবে হচ্ছে কি আমরা একটা ডায়াগ্রাম গঠন করতে পারি। তাহলে দেখেন এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের কিছু বেসিক আলোচনা আমরা করলাম। তাহলে এখান থেকে আমরা যত ধরনের প্রশ্ন আছে সবগুলো হচ্ছে কি এখান থেকে আমরা আলোচনা করতে পারি। এখন আসি আমাদের যে কাজটা আমরা করতে চাচ্ছিলাম, যে এই যে নাইট্রোজেন এবং অক্সিজেন পরমাণু, এরা যখন হচ্ছে আমাদের অণু গঠন করে, তখন এদের এই সাধারণ ইলেকট্রন বিন্যাসগুলো আর থাকে না। এরা কি করে, যে আণবিক অরবিটাল বা এমওটি অনুসারে এরা ইলেকট্রন বিন্যাসগুলো সাজায়। সেক্ষেত্রে আমরা দেখব প্রথমে হচ্ছে কি 1s, তারপর হচ্ছে কি সিগমা 1s, তারপর হচ্ছে কি সিগমা 1s এর উপর কি হচ্ছে স্টার। তাহলে এইখানে হচ্ছে কি সিগমা 1s এর উপর হচ্ছে কি আমাদের একটা স্টার। এখন দেখেন তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের সিগমা 2s, তারপরে হচ্ছে কি আমাদের সিগমা
2s, তারপর হচ্ছে কি আমাদের সিগমা স্টার 2s, তারপর হচ্ছে কি আমাদের সিগমা 2px, তারপরে থাকবে হচ্ছে কি আমাদের সিগমা 2px, তারপর আমাদের কি আছে, তারপর হচ্ছে আমাদের কি পাই 2px, পাই 2py, তারপর হচ্ছে আমাদের পাই 2pz, তারপর আমাদের কি থাকবে, তারপর আমাদের থাকবে পাই স্টার 2py, তারপর থাকবে হচ্ছে কি আমাদের পাই স্টার 2pz, এবং সর্বশেষ কে থাকবে আমাদের, সর্বশেষ থাকবে হচ্ছে আমাদের যে সিগমা স্টার 2px। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা সাধারণভাবে হচ্ছে কি আমরা ইলেকট্রন বিন্যাসগুলোকে আমরা কি করতে পারি, সাধারণভাবে এইভাবে আমরা এই যখন অণুর বা এমওটি অনুসারে আমরা ইলেকট্রন বিন্যাসগুলোকে কি করব, এইভাবে হচ্ছে কি আমরা প্রকাশ করতে পারি। আমরা এখন পর্যন্ত যে এই যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলোকে আমরা একটু যদি সামারি করে মানে সহজভাবে যদি একটু আপনাদেরকে যদি দেখাই আমি, তাহলে হচ্ছে কি আমরা এভাবে একটা ডায়াগ্রাম পাবো, যেখানে হচ্ছে কি আমাদের এই যে এটা হচ্ছে কি নাইট্রোসোনিয়াম নাইট্রোসিল অণু যে গঠন করবে, এখানে হচ্ছে কি আমরা নাইট্রোজেন পরমাণুগুলোর ইলেকট্রন বিন্যাসগুলোকে এভাবে দেখাবো, এবং অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাসগুলোকে আমরা হচ্ছে যে এভাবে হচ্ছে দেখাবো। তাহলে এখন দেখেন আমাদের কি আছে এখানে, আমাদের এইখানে দেখেন নাইট্রোজেন পরমাণুতে কি থাকে, নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি আমি করি, তাহলে নাইট্রোজেন পরমাণুর এস অরবিটালে কি থাকে, দুইটা ইলেকট্রন থাকে, তাহলে দুইটা ইলেকট্রনকে আমি একটা হুন্ডের নীতি অনুযায়ী দেখাচ্ছি, দুইটা ইলেকট্রন থাকে। 2s অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে, দুইটা অরবিটাল থাকে। আর নাইট্রোজেন পরমাণুর দেখেন এখানে 2px 2py এবং 2pz, এখানে কয়টা করে এক্স অরবিটালে একটা, পি অরবিটালে একটা এবং জেড অরবিটালে একটা আছে, তার মানে এই একটা একটা করে আমরা অরবিটাল দিলাম। এখন আসি যদি অক্সিজেন পরমাণুর কথা চিন্তা করি, তাহলে দেখেন এই অক্সিজেন পরমাণুতে আমাদের 1s অরবিটালে দুইটা ইলেকট্রন, 2s অরবিটালে দুইটা ইলেকট্রন এবং 2px অরবিটালে হচ্ছে আমাদের দুইটা ইলেকট্রন, py অরবিটালে হচ্ছে আমাদের একটা ইলেকট্রন, pz অরবিটালে হচ্ছে আমাদের একটা ইলেকট্রন থাকে। এখন আমরা জানি যে এইটা হচ্ছে এদিকে বাম দিকের ক্ষেত্রে, এই যে এটা হচ্ছে কি আমাদের নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাসগুলোকে আমি এভাবে দেখাচ্ছি, অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাসগুলোকে আমি এভাবে দেখাচ্ছি। এখন দেখেন এগুলো হচ্ছে কি একটা করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস, অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস। তাহলে এই নাইট্রোজেন এবং অক্সিজেন পরমাণু দ্বয় যখন মিলিত হয়ে আমাদের কি গঠন করবে, আমাদের নাইট্রোজেন অণু গঠন করবে, তখন তাদের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু এভাবে থাকে না, তখন ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে আমাদের এমওটি অনুযায়ী হয়। সেক্ষেত্রে আমরা একটু আগে দেখলাম যে এস অরবিটালগুলো সিগমাতে আমরা প্রকাশ করি, সিগমা 1s 2s এরকম ভাবে আমরা প্রকাশ করি। তাহলে এখানে দেখেন আমাদের এই যে বন্ধনগুলো যে ক্রিয়েট হয়, সেক্ষেত্রে আমাদের এই যে বন্ধনগুলো কখন ক্রিয়েট হবে, যে আমাদের যোজ্যতা স্তরে যে আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো আছে, এখানে দেখেন আমাদের নাইট্রোজেন পরমাণুর যোজ্যতা স্তর হচ্ছে কি 2, তাহলে এই যোজ্যতা স্তর ইলেকট্রন বিন্যাসগুলোতে হচ্ছে আমাদের এমওটি অরবিটাল ডায়াগ্রাম হচ্ছে এমওটি অনুসারে আমরা ডায়াগ্রাম পাবো, শুধুমাত্র হচ্ছে কি যোজ্যতা স্তরে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে। এক্ষেত্রে আমাদের 1s অরবিটালগুলো এক্ষেত্রে আমাদের কি করে না, কোনো বন্ধন তৈরি করতে পারে না, তার মানে এইখানে 1s অরবিটালগুলো কোনো বন্ধন তৈরি করতে পারবে না। তারপর আমি এখানে বন্ধনক্রম দেখানোর জন্য আমি এখানে বলতেছি যে এইখানে হচ্ছে 1s অরবিটালে দুইটা ইলেকট্রন এসে এখানে সিগমা 1s তৈরি করবে, আর এখানে এসে আমাদের সিগমা স্টার 2s হচ্ছে কি তৈরি করবে, এটা হচ্ছে আমাদের সিগমা স্টার 1s, আর এটা হচ্ছে আমাদের সিগমা 1s। তাহলে সিগমা 1s এ দুইটা ইলেকট্রন এবং সিগমা 2s এও হচ্ছে সিগমা 1s এর স্টার মানে অ্যান্টিবন্ডিক আণবিক অরবিটালে হচ্ছে আমাদের কয়টা ইলেকট্রন থাকে, দুইটা ইলেকট্রন থাকবে। এখন দেখেন এইখানে এসে যে 2s যে অরবিটালগুলো আসিল, এগুলো হচ্ছে আমাদের যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস। তাহলে এগুলো যেহেতু হচ্ছে আমাদের যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস, তাহলে আমরা এখানে কি পাবো, এখানে আমরা
বন্ধন আমাদের গঠিত হবে কি রকম? এইখানে এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন আসবে এখানে, এই এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন আসবে এখানে, অনুরূপভাবে এখান থেকে বাকি একটা ইলেকট্রন যাবে এখানে, এখান থেকে আরেকটা ইলেকট্রন আসবে এভাবে। তাহলে এখন দেখেন এখানে 2px থেকে এখানে আসবে একটা, এখানে 2px থেকে এখানে আসবে কি একটা, আবার এইখানে দেখেন 2py থেকে আসবে এখানে একটা, আর এখানে 2py থেকে এখানে আসবে একটা, এখানে 2pz থেকে এখানে আসবে একটা ইলেকট্রন, এখানে 2pz থেকে আসবে একটা ইলেকট্রন, আর এখানে যে আমাদের 2px এ যে একটা ইলেকট্রন ছিল, এটা ইলেকট্রন কোথায় যাবে হচ্ছে আমাদের এইখানকার এন্টি বন্ডিং আণবিক অরবিটালে চলে যাবে। x 2py আর x 2pz, সরি, সিগমা স্টার 2py এবং সিগমা স্টার 2pz। এই ক্ষেত্রে দেখেন এই শক্তিগুলো স্তরগুলো হচ্ছে কি মানে সমান 2py এবং 2pz এর ক্ষেত্রে, এটা স্টারের গুলোও সমান, এবং এখানে হচ্ছে আমাদের যে বন্ডিং আণবিক অরবিটাল গুলো আছে এদের ক্ষেত্রেও 2py এবং 2pz এগুলোর মধ্যে হচ্ছে আমাদের কি হয় যে এদের শক্তিগুলো হচ্ছে কি সমান, যার কারণে এভাবে ইলেকট্রনগুলো আগে সর্বনিম্ন শক্তি স্তরগুলো আগে ফিল আপ করে, তারপর হচ্ছে কি উচ্চতর শক্তি স্তরের দিকে গমন করে। তাহলে আমি যদি এখানে শক্তির লেভেলটা যদি আপনাদেরকে একটু আমি যদি দেখাই, তাহলে শক্তির লেভেলটা হচ্ছে কি যত উপরের দিকে যাবে তত হচ্ছে কি শক্তির পরিমাণটা হচ্ছে কি আমাদের বাড়তে থাকবে। তাহলে এই যে শক্তি হচ্ছে কি উপরের দিকে যত যাবে তত হচ্ছে কি আমাদের কি হবে, শক্তিটা হচ্ছে কি বাড়তেই থাকবে। তাহলে এখন আমরা যদি এমওটি অনুসারে যদি এটাকে আমরা একটু করি, এই যে এমওটি অনুসারে আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করব? তাহলে দেখেন আমাদের সিগমা 1s, সিগমা 1s এ আছে আমাদের কয়টা ইলেকট্রন? সিগমা 1s এ আছে হচ্ছে আমাদের, দেখেন সিগমা 1s এ আছে আমাদের দুইটা ইলেকট্রন আছে। তাহলে সিগমা 1s এ আমাদের কয়টা ইলেকট্রন আছে? দুইটা। সিগমা 1s স্টারে কয়টা ইলেকট্রন আছে? দুইটা। তারপরে সিগমা 2s এ কয়টা ইলেকট্রন আছে? সিগমা 2s এ হচ্ছে আমাদের আছে দুইটা ইলেকট্রন। সিগমা স্টার 2s এ আছে হচ্ছে আমাদের দুইটা ইলেকট্রন। এবার দেখেন সিগমা 2px এ আছে কয়টা ইলেকট্রন? সিগমা 2px এ আছে আমাদের দুইটা ইলেকট্রন, এবং আরেকটা কি আছে আমাদের পাই 2py এ আছে, পাই 2py এ আছে হচ্ছে আমাদের দুইটা ইলেকট্রন, এবং আমাদের কি আছে পাই 2pz এ আছে, পাই 2pz এ আছে দুইটা ইলেকট্রন, এবং পাই 2p স্টার, পাই স্টার 2py এ আছে হচ্ছে আমাদের কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। এই নিয়ে মোট ইলেকট্রন সংখ্যা কত আমাদের? 2 4 6 8 10 12 14 আর একে কি 15। আমরা এখান থেকেও যোগ করে পাবো, এখানে হচ্ছে আমাদের 7, এখানে হচ্ছে আমাদের 8, তাহলে 8 7 15টি ইলেকট্রন। তাহলে এই 15টি ইলেকট্রন হচ্ছে কি আমাদের নাইট্রোজেনের 7টা এবং অক্সিজেনের 8টা মিলে হচ্ছে আমাদের নাইট্রোসিল যে অণুটি আছে, নাইট্রোসিল অণুর হচ্ছে এই যে নাইট্রোসিল অণুর হচ্ছে ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি আমরা এখান থেকে এইভাবে হচ্ছে কি পাচ্ছি। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে যদি ডায়াগ্রাম দিতে বলে, এই যে নাইট্রোসিল অণুর ডায়াগ্রাম, তাহলে এই নাইট্রোসিল অণুর ডায়াগ্রামটা হচ্ছে কি আমাদের এইভাবে দিব, আমরা ডায়াগ্রামটাকে হচ্ছে কি এইভাবে দিব। এইখানে হচ্ছে কি আমরা লিখব যে কোনো বন্ধন গঠিত হয় না, এখানে 1s অরবিটালগুলোতে কি হয় না, কোনো বন্ধন গঠিত হয় না, কারণ আমাদের এই যে মলিকুলার অরবিটাল যে থিওরি, এটা হচ্ছে আমাদের যোজ্যতা স্তরের ইলেকট্রনের ক্ষেত্রে দেখানো হয়, এবং এরা সাধারণত পি ব্লকভুক্ত মৌলগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাই, সাধারণত হচ্ছে কি পি ব্লকভুক্ত মৌলগুলো এই মলিকুলার আণবিক অরবিটালগুলো প্রদান করে। তাহলে এইখান থেকে আমরা আর কি কি তথ্য জানতে পারি? আর একটা তথ্য আমরা জানতে পারি যে এই মলিকুলার আণবিক অরবিটাল তত্ত্বে যদি হচ্ছে আমাদের বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে, এই যে একটা হচ্ছে কি আমাদের বিজোড় ইলেকট্রন আছে, যদি বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে তখন আমরা এটাকে বলতে পারি যে প্যারাম্যাগনেটিক। যদি বিজোড় সংখ্যক থাকে তখন আমরা সেটাকে বলবো প্যারাম্যাগনেটিক, এবং যদি জোড় সংখ্যক থাকে মানে জোড়াবদ্ধ অবস্থায় থাকে, মানে যদি কোনো বিজোড় ইলেকট্রন উপস্থিত না থাকে তখন আমরা সেগুলোকে বলবো ডায়াম্যাগনেটিক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে নাইট্রোসিল যে অণুটি আছে এর হচ্ছে এই নাইট্রোসিল অণুটা হচ্ছে কি একটা হচ্ছে কি প্যারাম্যাগনেটিক, মানে এর হচ্ছে কি চৌম্বক ধর্ম বিদ্যমান থাকবে। এবং এখান থেকে আমরা বন্ধন ক্রমটা হিসাব করতে পারি, এখান থেকে আমরা কি হিসাব করতে পারি? বন্ধন ক্রম হিসাব করতে পারি। আচ্ছা,
বন্ধন ক্রম আমরা কিভাবে হিসাব করব দেখেন, এইখানে এনবি মাইনাস হচ্ছে কি আমাদের এনএ ডিভাইডেড বাই 2 বন্ধন ক্রমের সূত্র আমি আপনাদেরকে একটু আগে দেখাইছি। তাহলে বন্ধন ক্রম, তাহলে বন্ডিং আণবিক অরবিটালে ইলেকট্রন সংখ্যা কয়টা আছে সেটা আগে হিসাব করেন আপনারা। তাহলে এইখানে নিচের গুলো হচ্ছে কি বন্ডিং আণবিক অরবিটাল, তাহলে এইখানে আছে কি 1s এ আছে কি 2টা, 2 4 6 8 10টা। তাহলে 10টা ইলেকট্রন আছে কোথায়, 10টা তাহলে 10টা ইলেকট্রন আছে দেখেন, এই যে 2 4 6 8, এই যে 2 4 6 2 4 6 8 10টা ইলেকট্রন আছে কি বন্ডিং আণবিক অরবিটালে, মানে যেগুলোতে কি স্টার নাই। আচ্ছা এখান থেকেও আমরা দেখাইতে পারি যে 1s এ আছে একটা, এখানে আছে কি এটাতে হচ্ছে কি বন্ডিং, এটা হচ্ছে আমাদের বন্ডিং, এটা হচ্ছে আমাদের বন্ডিং, এটা হচ্ছে আমাদের বন্ডিং, এটা হচ্ছে বন্ডিং, এটা হচ্ছে আমাদের বন্ডিং। আর এন্টি বন্ডিং হচ্ছে কোনগুলো, এন্টি বন্ডিং হচ্ছে আমাদের এই যে স্টার চিহ্নিতগুলো, এই যে এন্টি বন্ডিং, এগুলো হচ্ছে আমাদের কি এন্টি বন্ডিং। তাহলে দেখেন বন্ডিং আণবিক অরবিটালে ইলেকট্রন আছে 2 4 6 8 10টি। তাহলে এই যে 10 মাইনাস এন্টি বন্ডিং আণবিক অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, 2টা, এখানে হচ্ছে কি এই যে 2টা 4টা, এখানে আছে একটা, 5টা। তাহলে 5টা ডিভাইডেড বাই হচ্ছে কি 2। তাহলে আমরা এখান থেকে উপরে পাচ্ছি 5, নিচে পাচ্ছি 2, তাহলে এর বন্ধন ক্রম হচ্ছে কি 2.5। তাহলে আমাদের নাইট্রোসিল যে অণুটি আছে, নাইট্রোসিল অণুর বন্ধন ক্রম কত পাচ্ছি আমরা, 2.5 পাচ্ছি। তাহলে এভাবে হচ্ছে কি আমরা বন্ধন ক্রম নির্ণয় করতে পারি। এবং কোনো একটা যৌগের যদি বন্ধন ক্রম থাকে আমরা সেটাকে বলি যে এই নাইট্রোসিল যে অণুটি আমরা এটা যে গঠন করলাম, এনো যৌগটা যে গঠন করলাম, এর স্ট্রাকচারটা কি আছে আমাদের সঠিক আছে, মানে বন্ধন ক্রম যদি শূন্য না হয় তাহলে এই নাইট্রোসিল অণুটা কি হবে আমাদের গঠিত হবে। তাহলে আমরা আজকে আলোচনা করতে চাইছিলাম যে কার্বনিল গ্রুপ হচ্ছে কি নাইট্রোসিল এবং হচ্ছে আমাদের নাইট্রোসোনিয়াম অণু বা আয়ন। তাহলে এই যে আমরা আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত নাইট্রোসিল নিয়ে, তাহলে এখন আমরা আলোচনা করব নাইট্রোসোনিয়াম নিয়ে। তাহলে নাইট্রোসোনিয়ামের ক্ষেত্রে কি হয়, এইখানে দেখেন নাইট্রোসোনিয়াম, এই যে নাইট্রোসোনিয়াম, এইখানে কি হবে আমাদের দেখেন, এইখানে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কি হবে আমাদের বন্ধন গঠিত হয়ে আমাদের নাইট্রোসোনিয়াম আয়ন গঠন হবে। কিন্তু এখানে আমাদের অক্সিজেন পরমাণুতে আবার কি আছে, একটা হচ্ছে কি ধনাত্মক চার্জ আছে, মানে অক্সিজেন পরমাণু থেকে একটা ইলেকট্রন কি হয়ে যাবে, অক্সিজেন পরমাণু থেকে একটা ইলেকট্রন অপসারিত হয়ে যাবে। মানে এইখানটায় দেখেন, এইখানটায় অক্সিজেন পরমাণুতে এইখানটায় কি হবে আমাদের একটা ইলেকট্রন অপসারণ হবে, মানে একটা ইলেকট্রন এখান থেকে কি হয়ে যাবে আমাদের বাদ হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি একটা ইলেকট্রন বাদ হয়ে যায় তাহলে এই পাই অরবিটালও কি হবে, একটা ইলেকট্রন হচ্ছে আমাদের কি বাদ হয়ে যাবে, তখন এইখানে হচ্ছে আমাদের একটা ইলেকট্রন বাদ হয়ে যাবে। তখন আমরা এই যে ডায়াগ্রামটা যে পাচ্ছি, এই ডায়াগ্রামটা হচ্ছে আমাদের কি যে নাইট্রোসোনিয়াম প্লাসের ডায়াগ্রাম, এই যে নাইট্রোসোনিয়াম আয়নের হচ্ছে কি ডায়াগ্রামটা হচ্ছে কি এটা। কারণ দেখেন এখানে নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কত ছিল 7টি, এবং অক্সিজেন পরমাণুর ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি 8টা, এখান থেকে একটা ইলেকট্রন চলে গেছে, চলে গেলে এখানে কি থাকবে আমাদের 7টা থাকবে। তাহলে নাইট্রোজেনের 7টা, অক্সিজেনের 7টা। তাহলে দেখেন এই যে নাইট্রোজেনের এখানে 1s অরবিটালে আছে 2টা, 2s অরবিটালে আছে 2টা, মানে 4 4 5 6 7, মানে অক্সিজেন পরমাণুতে আছে কি এই অক্সিজেন পরমাণুটা কি থাকবে তখন আয়ন হিসাবে থাকবে। তখন এই যে ইলেকট্রন বিন্যাসটা হবে কি রকম হচ্ছে আমাদের এইভাবে হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি নাইট্রো সোনিয়াম আয়নের হচ্ছে কি ডায়াগ্রাম। এখন দেখেন এইখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে আমরা এই যে নাইট্রোসোনিয়াম যে আয়নটা আছে এর হচ্ছে আমরা যদি বন্ধন ক্রমটা হিসাব করতে চাই তাহলে আমরা হিসাব করতে পারি। এক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে অ্যান্টিবন্ডিং যে আণবিক অরবিটালটা ছিল, এখানে যেহেতু আমাদের আগে থেকে একটা ইলেকট্রন ছিল, তখন এখন এই নাইট্রোসোনিয়ামের ক্ষেত্রে কি হবে, নাইট্রোসোনিয়ামের ক্ষেত্রে আণবিক অরবিটালের ইলেকট্রন সংখ্যা থাকবে কয়টা, হচ্ছে আমাদের 8টায় থাকবে, আমাদের এখানে হচ্ছে আমাদের 10টা থাকবে, এবং
অ্যান্টিবন্ডিং আণবিক অরবিটালে ইলেকট্রন সংখ্যা থাকবে হচ্ছে কি আমাদের 4টা ডিভাইডেড বাই 2, তাহলে উভয় হচ্ছে কি 6/2 ডিভাইডেড বাই হচ্ছে কি 3। তাহলে নাইট্রোসিল অণুর বন্ধনক্রম হচ্ছে কি 2.5 এবং নাইট্রোসোনিয়াম অণুর বন্ধনক্রম হচ্ছে কি আমাদের 3। এভাবেও প্রশ্ন আসে কোনো সময় যে এই যে নাইট্রোসিল অণুর বন্ধনক্রম অপেক্ষা নাইট্রোসোনিয়াম অণুর বা আয়নের বন্ধনক্রম কেন বেশি হয়, এই বিষয়েও হচ্ছে কি আমরা এভাবে উত্তরগুলো দিতে পারি। এখন আসেন যে আমরা এখন এটাকে কি করব, যে আমরা কার্বনিল যৌগের ক্ষেত্রে চিন্তা করব। কার্বনিল, তাহলে কার্বনিল যৌগগুলো কি দিয়ে গঠিত? কার্বন আর অক্সিজেনের সমন্বয়ে গঠিত। তাহলে দেখেন এই কার্বন এবং অক্সিজেনের সমন্বয়ে যেহেতু গঠিত, এখানে কার্বনের ইলেকট্রন সংখ্যা থাকে 6টা, অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা থাকে 8টা। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা থাকে এখানে কয়টা? মোট ইলেকট্রন সংখ্যা থাকে হচ্ছে কি 14টি, যা কিনা আমাদের নাইট্রোসোনিয়াম যে আয়নটি ছিল, নাইট্রোসোনিয়াম আয়নেরও হচ্ছে কি আমাদের এই নাইট্রোসোনিয়াম আয়নেরও ইলেকট্রন সংখ্যা কতটি ছিল? আমাদের 14টি ছিল। তাহলে অনুরূপ একটা গঠন পাবো আমরা কার ক্ষেত্রে? এই যে কার্বনিল যৌগগুলোর ক্ষেত্রে বা কার্বনিল অণুটার ক্ষেত্রে। এক্ষেত্রে একটু ভিন্নতা আছে। ভিন্নতা হচ্ছে এখানে যে এখানে তখন এই কার্বনিল যৌগের ক্ষেত্রে এখানে নাইট্রোজেন না হয়ে এখানে তখন আমাদেরকে কি দিতে হবে? এখানে দিতে হবে আমাদের কার্বন, আর এখানে দিতে হচ্ছে কি আমাদের অক্সিজেন। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে এখানে আবার কি হবে? এইখানে হচ্ছে আমাদের আগে থেকে হচ্ছে কি 2টা ইলেকট্রন থাকবে, 2p(x) অরবিটালে 2টা অরবিটাল থাকবে, ইলেকট্রন থাকবে। আর কার্বনের ইলেকট্রন সংখ্যা যেহেতু হচ্ছে কি আমাদের 4টা, তাহলে এইখানে কার্বনের ইলেকট্রনের ক্ষেত্রে এইখানে একটু হচ্ছে আপনাদেরকে মনে রাখতে হবে যে এইখানে কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 4টা, তাহলে এখানে 2টা ব্যবহার হয়েছে, এখানে 2টা ব্যবহার হয়েছে 4টা। তাহলে এইখান থেকে আর একটা ইলেকট্রন হচ্ছে কি আমরা এখান থেকে ব্যবহার করব, এখান থেকে এক্স থেকে বাদ যায় না, তো জেড থেকে বাদ যায়। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা যখন দিব, তাহলে এই গঠনটা হচ্ছে কি আমরা অনুরূপ পাবো। গঠনটা হচ্ছে আমরা নাইট্রোসোনিয়াম আয়নের ক্ষেত্রে যে ডায়াগ্রামটা পাইছি সেটা হচ্ছে আমাদের কার্বনিল অণুর ক্ষেত্রে আমরা কি পাবো? একই ডায়াগ্রাম পাবো। আমাদের ভিন্নতা হচ্ছে শুধু এখানে কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা বাম দিকে হবে, আর নাইট্রোসোনিয়ামের ক্ষেত্রে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে কি বাম দিকে হবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আণবিক অরবিটাল তত্ত্ব। এই আণবিক অরবিটাল তত্ত্বে আমরা কি কি এক্সাম্পল নিয়ে আলোচনা করলাম? কার্বনিল, নাইট্রোসিল এবং নাইট্রোসোনিয়াম আয়নের হচ্ছে আমরা ডায়াগ্রাম অঙ্কন করলাম এবং তাদের বন্ধনক্রম হিসাব করলাম। তাহলে এই যে কার্বনিল মুলুকের হচ্ছে কি বন্ধনক্রমটা কত হবে? 3 হবে। কারণ দেখেন এইখানে আণবিক অরবিটাল হচ্ছে কি 10টা, বন্ধন বিরোধী আণবিক অরবিটাল থাকবে হচ্ছে 4টা ডিভাইডেড বাই 2, তাহলে হিসাব করে থাকতেছে আমাদের কি 3। তাহলে এইখানে হচ্ছে কি আমাদের বন্ধন থাকবে কয়টা? কার্বনিয়াম আয়নেতেও কার্বনিল গ্রুপের বা কার্বনিল অণুর ক্ষেত্রে আমরা এটাকে বন্ধনক্রম পাবো 3। এখন দেখেন এই যে কার্বনিল এবং বা নাইট্রোসিল, এই যে কার্বনিল এবং হচ্ছে আমাদের এই যে নাইট্রোসিল, এই কার্বনিল এবং নাইট্রোসিল যে এগুলো হচ্ছে আমরা জানি যে লিগ্যান্ড হিসেবে ব্যবহার হয়, মানে 3য় বর্ষে আমরা এগুলো পাবো যে সন্নিবেশ রসায়নে লিগ্যান্ড নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। সেখানে হচ্ছে আমাদের এক ধরনের লিগ্যান্ড পাই, সেখানে হচ্ছে আমরা পাই অ্যাসিড লিগ্যান্ড বলি। এই কার্বনিল এবং নাইট্রোসিল যৌগগুলোকে আমরা পাই অ্যাসিড লিগ্যান্ড বলি। তাহলে পাই অ্যাসিড লিগ্যান্ডগুলো ব্যাখ্যা করার জন্য আমরা এই যে আণবিক অরবিটাল তত্ত্বগুলো হচ্ছে আমাদের খুব জানা দরকার। তাহলে এগুলো হচ্ছে কি আমার পেইড কোর্সে এগুলো আলোচনা করেছি আমি, সন্নিবেশ রসায়নে যেখানে আলোচনা করেছি সেখানে। আজকের আলোচনাটি এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আমরা আণবিক অরবিটাল তত্ত্ব রিলেটেড যে প্রথম বর্ষের জন্য যে আমাদের অক্সিজেন অণু কেন প্যারাম্যাগনেটিক বা ডায়াম্যাগনেটিক হবে, নাইট্রোজেন অণু কেন ডায়াম্যাগনেটিক বা প্যারাম্যাগনেটিক হবে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং এখানে আমি আরেকটা বিষয় বলি, যারা প্রথম বর্ষে আছেন আপনারা যদি নিয়মিত ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওগুলোতে হচ্ছে কি একটু শেয়ার করে দিবেন বা আপনাদের মূল্যবান মতামত হচ্ছে আপনারা কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।